সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন। আপনাকে স্বাগত সময় সংলাপে মোবাশ্বের ভাই। শুরুতে জানতে চাই, জলজট আর যানজটে কেমন আছেন? খুবই খারাপ অবস্থা। তবে সবচেয়ে আমার কাছে দুঃখ লাগে কি, আমি যদি জলজট নিয়ে শুরু করি, কারণ জি। যানজট নিয়ে আমরা প্রচুর আলাপ আলোচনা করেছি। হ্যাঁ, আর এই মুহূর্তে জলজটে আছে। জলজটটা কোন সময়? বর্ষাকালে। বাংলা সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, বর্ষাকে গান, কবিতা, হৃদয় দিয়ে বর্ষাকে মানুষ স্বাগত জানিয়েছে। মানে বাংলাদেশের মানুষের জীবনে আত্মার অনুভূতির বহিঃপ্রকাশ এই বর্ষাকে নিয়েই কিন্তু সবচেয়ে বেশি। আর শুধু তাই না, বর্ষাকে স্বাগত জানানোর জন্য প্রতিটি মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, আমাদের দেশের কৃষক থেকে আরম্ভ করে। তাহলে এই বর্ষা আমাদের জীবনে বিড়ম্বনা নিয়ে আসলো। এটা একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সৃষ্টিকর্তা বা প্রকৃতি, আমরা যেভাবে বলি না কেন, আমাদেরকে যখন যে জিনিসটি দেয় সেটিকে গ্রহণ করার জন্য নিজেকে তৈরি করতে হয় এবং সেটাকে ব্যবহার করার জন্য নিজের মন মানসিকতা সাজাতে হয়। আমরা এই কাজটিতে ব্যর্থ হয়েছি। আমরা ঢাকা শহরে বর্ষা হবে, রাস্তাঘাট ঝকঝক চকচক করবে, বৃষ্টির মধ্যে মানুষ ছাতি মাথায় দিয়ে দৌড়াবে, হাঁটবে, ফুটপাতে হাঁটবে, বৃষ্টিটাকে উপভোগ করবে। এমনকি আমাদের সন্তানরা বৃষ্টির ভিতরে বের হয়ে রাস্তায় ভিজবে, ভিজে স্কুল থেকে ফিরে আসবে। বৃষ্টি বিলাস, এইটাই তো স্বপ্ন, এবং এটাই কিন্তু বাংলাদেশের অতীত ঐতিহ্য এটা ছিল। হ্যাঁ, মাঝে মাঝে ফ্লাড হতো, সেটা তখন দেখা যেত যে বাংলাদেশের সমস্ত শহরের মানুষ ভিক্ষার হাত নিয়ে সবার কাছে ঘুরছে যাতে এই ফ্লাড ভিকটিমদেরকে সাহায্য করা যায়। আজকে কি সেই জিনিসের সম্ভাবনা আছে? কারণ যিনি ভিক্ষার জন্য বের হবে উনিও নিজেও জলজটে ঢাকা শহরের বুকে, রাজধানীর বুকে, আমি ঢাকা শহর বলবো না, রাজধানীর বুকে জলজটে আটকা পড়ে আছে। অর্থাৎ আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে প্রকৃতি আমাদেরকে অঢেল দিয়েছে, অসম্ভব সুন্দর কিছু দিয়েছে, কিন্তু সেই জিনিসগুলিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। অর্থাৎ সোনা, ডায়মন্ড, এগুলি খনির ভিতরে থাকে, তাকে কিন্তু তুলে নিয়ে এসে ব্যবহার করতে হয়। আমরা সেই জায়গায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আসি আমরা ঢাকার কথাতেই আসি। ঢাকায় আজকে আমরা প্রায় ৮-১০ বছর থেকে প্রতিনিয়ত একটি কথা বলছি যে ঢাকা শহরে আমরা দেখতে পাই এই এপ্রিল মাস থেকে মাটি খোঁড়া শুরু হয় প্রতিটি ক্ষেত্রে। শুধু ওয়াসার না, সব কোটি প্রতিষ্ঠান মাটি কাটা শুরু করে। মাটি কাটা শুরু করার পিছনে দুটি কারণ আছে। একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ করার আগে মাটি কাটাটাই মাধ্যমে টাকা প্রদান করাটা অনেক সহজ হয়, কারণ অনেক কিছু না দেখেও বিল দেওয়া সম্ভব হয়। আরেকটি হচ্ছে বিলের মৌসুম, সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিলের মৌসুম। আরেকটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই সময় কাজ করার আগ্রহ প্রচুর কন্ট্রাক্টরদের মধ্যে রয়ে গেছে, কারণ তখন কোয়ালিটি কন্ট্রোল করার প্রয়োজন হয় না, আর কোয়ালিটি যারা ইন্সপেকশন করবেন তাদের পক্ষেও সম্ভব হয় না ওই যাচাই করা। এর চেয়েও একটি বড় জিনিস, যেহেতু আমি নির্মাণ কার্যক্রমের সাথে জড়িত, সেটি হচ্ছে যে কতগুলি জায়গায় ডিফেক্টিভ হওয়ার পরেও জনগণের রোষ এবং জনগণের দুঃখ কষ্টকে মুক্ত রাখার জন্য আমাদেরকে ওই আনঅ্যাপ্রুভড কাজও মাঝে মাঝে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। এই দুর্বলতার সুযোগটি ব্যবহার করে থাকে আমাদের বিভিন্ন কন্ট্রাক্টররা। ঠিকাদারদের জয় জয়কার হলো এই বর্ষার সময়। আমি মনে করি জরুরি ভিত্তিতে আমরা বারবার যে কথাটা বলছি, স্টেপ 1 এই জট থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারকে শিফট করা। আর যদি শিফট না করেন, আপনাকে বলে দিতে হবে যে অমুক মাস থেকে অমুক মাস পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক, রিপেয়ার ওয়ার্ক কোনো কিছু করা যাবে না। এই জিনিসগুলো আমাদেরকে যদি করতে পারি, তাহলে অন্তত জনগণের 10-15% দুঃখ কষ্ট তো আমরা প্রতিহত করতে পারব। আরেকটি জিনিস হচ্ছে বর্ষার আগমনের অন্তত 1 মাস আগে সমস্ত রাস্তাগুলিকে রিকার্পেটিং করা। এখন তো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রিকার্পেটিংও বাংলাদেশের ইতিহাসে আরেকটি দুর্ভোগ নিয়ে এসছে। সেটা হচ্ছে প্রতি বছর বা প্রতি 2 বছর পর পর রাস্তা 6 ইঞ্চি করে উঁচায় উঠছে।
তার মানে আগামী 100-200 বছরে দোতলা 3 তলা পর্যন্ত রাস্তা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা থেকে সরকার বের হয়ে আসছেন। সম্প্রতি একটি দেখলাম যে রাস্তা কেটে ওই মেটেরিয়াল রিফাইন করে আবার ব্যবহার করার জন্য, যাতে রাস্তার লেভেল অলওয়েজ রিমেইনস দ্য সেম। এটি একটি রাস্তা উঁচু হয়ে গেলে তো আরেকটা দুর্ভোগ তৈরি হয়। ওই কারণে মানুষও তার বাড়ি উঁচা করা শুরু করে, তার পানিগুলি তখন রাস্তা ড্রেন হিসাবে ব্যবহৃত হয়। আমি মনে করি সরকার এটা খুবই দূরদর্শী একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং এটার বেনিফিট আমরা অচিরেই পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন আমাদের এই ঢাকা শহরের প্রচুর সুয়েরেজ সিস্টেম আছে, ড্রেনেজ সিস্টেম আছে, এমনকি যে খালগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে বক্স কালভার্ট দিয়ে, সেগুলির ভিতরেও ক্যালকুলেশন যদি আমরা করি প্রয়োজনীয় পানি চলাচলের ব্যবস্থা থাকার কথা। এখন আমি যতটুকু একটি তথ্য জোগাড় করলাম, দোলাই খালে প্রায় 12 থেকে 14 ফিট ডেপথ থাকার কথা এবং ওইভাবেই বানানো হয়েছে, অর্থাৎ 12 থেকে 14 ফিটের ভিতর দিয়ে ঢাকা শহরের পানিগুলি চলে যাওয়ার কথা। সেটাতে গার্বেজ জমতে জমতে এখন মাত্র 4 ফিটের মতন খালি আছে, 4 থেকে 6 ফিটের মতন খালি আছে। হ্যাঁ, তাহলে এই যে মোর দেন 60% এটা ব্লক হয়ে গেছে, তাহলে পানির ফ্লো তো আমার 60%-এরও বেশি কমে যাবে। এই যে অপ্রয়োজনীয় আমরা যে নিয়মিত মেনটেনেন্স, এবং এটির খবর নিতে যেও মজার জিনিস দেখেছি যে দোলাই খালের ড্রেনেজ সিস্টেমকে চালু রাখার জন্য এক সময় নাকি 2 কোটি টাকার মতন বরাদ্দ ছিল, সেটি নাকি নেমে চলে এসছে 25 লাখ টাকায়। তা এখন 2 কোটি টাকা কিভাবে খরচ করা হয়েছিল সেটিও আমি জানি না, আর 25 লাখ টাকাতে কিভাবে করা যাবে সেটাও আমি জানি না। কারণ নিচে যে সেডিমেন্টগুলি জমেছে সেগুলি দোজ বিকামে কমপ্লিটলি স্টোন। এখন এই স্টোনগুলি তুলতে হলে এই বক্স কালভার্ট ভাঙা ছাড়া আমার মনে হয় না আর কোনো পদ্ধতি আছে। ভেনিস যদি এত বড় একটা এক্সাম্পল পৃথিবীতে থাকার পরেও ঢাকার এই ঐশ্বর্যকে আমরা কেন ধ্বংস করলাম? আমি প্রায়ই একটি কথা বলি যে খোদা তাআলা কোরআন শরীফে বেহেশতের কথা বলেছেন, বেহেশতের কথাই বলতেছেন জান্নাত, ওই যে যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয়েছে। অর্থাৎ জান্নাত বললে তুমি নাও চিনতে পারো, কিন্তু চেনার জন্য সৃষ্টিকর্তা বলে দিচ্ছে ওই যে যেখান দিয়ে নদী প্রবাহিত। জান্নাতের থেকে জান্নাতকে আমরা আমাদের পৃথিবীতে ঢাকা শহর হচ্ছে একমাত্র রাজধানী যে রাজধানীর চারপাশে 4টি নদী রয়েছে। নদী আছে, বিল ছিল, খাল ছিল। তাহলে তো ঢাকাতে তো ঢাকায় প্রবলেম হতে পারে নদীর পানি উপচিয়ে ঢাকা শহরে যদি ঢোকে। এত খাল কি কোনো শহরে ছিল? কোনোদিন না। ভাই যে আমাদের এই বক্স কালভার্ট ভেঙে ফেলার সময় এসেছে, আমি মনে করি তাই। কারণ আমি এটার কারণটা বললে বুঝতে পারবেন। এই যে হাতিরঝিল এলাকা, তাহলে কি আমরা কখনো কি দেখেছি যে প্যাসিফিক হোটেল পানির নিচে আছে? না, বিকজ অফ দ্য হাতিরঝিল। আমরা ধানমন্ডি এলাকায় কখনো কি রাস্তায় পানি দেখেছি? না, ধানমন্ডি যত বৃষ্টি হোক ধানমন্ডির রাস্তায় 5-10 মিনিটের বেশি পানি থাকে না, বিকজ অফ দ্যাট লেক। অর্থাৎ সৃষ্টিকর্তা সমস্ত সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষকে দিয়েছে, আমরা সেগুলিকে ধ্বংস করছি। ঢাকা শহরে যে লেকগুলি ছিল সেই লেকগুলি যদি ইন্টারকানেক্টেড থাকতো 10 থেকে 15 মিনিটের ভিতরে ঢাকার সমস্ত পানি চলে যেত। হ্যাঁ, যদি অতিরিক্ত হতো তাহলে আমাকে পাম্প আউট করার ব্যবস্থা রাখতে হতো। সেই ঢাকা শহরের চারপাশ দিয়ে কিন্তু বাঁধ তৈরি করা আছে, তাহলে আমরা প্রপার পাম্পিং যদি করতে পারতাম তাহলে এই প্রবলেম সলভ হতো। এখন প্রবলেম যেটা হয়েছে, সব ঢাকা শহরের পানিগুলিকে আমরা 2 ভাবে ভাগ করতে পারি। কেন হচ্ছে? একটি হচ্ছে ঢাকা শহরের মোস্ট অফ দা বাড়িতে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে কিছুদিন পর্যন্ত এমন কোনো বাড়ি ছিল না যে যার একটুখানি ফুলের গাছ লাগানোর জায়গা ছিল না। উঠান একটি ছিলই। ধানমন্ডিতে 1 বিঘা জমিতে 5 কাঠা 2.5 কাঠাতে বাড়ি থাকতো, বাকি হলো বাগান। এই যে বৃষ্টির পানিটা আসতো, এই বৃষ্টির পানির একটা বিরাট অংশ এই উঠানগুলি সোক করে নিত। এখন আমরা ওয়াল টু ওয়াল পুরা কংক্রিট করে ফেলেছি, তাহলে এই বৃষ্টির পানি তো আগেও যা ছিল তাই আছে, তাহলে এই বৃষ্টির পানিটা কোথায় যাবে? বৃষ্টির পানিটা রাস্তায় চলে আসে। আমি ওই জন্য সেদিন দুঃখ করে বলেছিলাম আমাদের তো খুশি হওয়া উচিত, বানিয়েছিলাম রাস্তা পারপাস সার্ভ করে, 2টা ড্রেন, বর্ষাকালে ড্রেনের পারপাস সার্ভ করে, অন্য সময় যাতায়াতের ব্যবস্থার জন্য করে। এর চেয়ে দুঃখজনক রাস্তা হয়ে যায় খাল। অ্যাকচুয়ালি রাস্তা এখন ট্রিটমেন্টই হচ্ছে খাল। কারণ রাস্তা যেহেতু নিয়মিত উঁচু হতো, প্রত্যেকেই এখন সে নতুন করে বাড়ি বানানোর সময় 2 থেকে 2.5 ফিট উঁচু করে তার বাড়িটি বানায়। আর বাড়িতে যেহেতু গ্রিন এরিয়া নাই, সোক করার কোনো এলাকা নাই, সেই কারণে রাস্তা বাড়ির ওই এলাকার সমস্ত পানিগুলি রাস্তায় আসে, সমস্ত বাড়ি ঘরের জায়গার
শয়ে শয়ে বিঘা জমির পানি রাস্তায় চলে আসছে, রাস্তা ড্রেন হয়ে যাচ্ছে। এখন রাস্তার ভিতর দিয়ে যে ড্রেনেজ গুলি করা আছে, যেটা ওয়াসা মালিকানা, এই ওয়াসার মালিকানার ড্রেনেজ সিস্টেমের ভিতরে প্রপার ক্লিনিং হয় না, এবং সেটা সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি এবং ওয়াসার সাথে কথা, ওয়াসার বক্তব্য হলো যে সিটি কর্পোরেশনের সমস্ত ময়লা এসে ড্রেনে পড়ে, অথবা আমরা এটার দায়ী না। হ্যাঁ, সেই জন্যই আমরা কিন্তু প্রতিনিয়ত একটি কথা বলে আসছিলাম, এই যে একজন আরেকজনকে দোষ দিবে, সিটি কর্পোরেশনের সাথে কথা বললে বলবে যে সুয়ারেজ সিস্টেম ঠিক না হওয়ার কারণে আমাদের এই প্রবলেম। আমি ওই জন্য মনে করি সময় চলে এসছে নগর সরকারের এবং এই ওয়াসা এবং সিটি কর্পোরেশনকে একটি আমব্রেলার আন্ডারে নিয়ে আসতে হবে। মেয়র ক্যান বি দা আমব্রেলা অফ দিস, এটা আমরা প্রতিনিয়ত বলবো। এবং আজকে মেয়রকে যদি আমরা জিজ্ঞেস করি আপনার এখানে জলজট কেন, উনি কিন্তু প্রথম কথাই বলবে জলজট দূর করার দায়িত্ব তো আমার না, এটা হলো ওয়াসা। কিন্তু ওনার আন্ডারে যদি আজকে ওয়াসা থাকতো, ওনাকে এটা সমাধান বের করতে। এই যে বর্ষা আসবে, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র পর্যন্ত তো মোটামুটি এই বৃষ্টি থাকে, সেটা তো ওয়াসার জানার কথা। তো ওয়াসার তো এটা জানুয়ারিতেই একদম মানে চৈত্র মাসেই তো উদ্যোগ নেওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আমি আবার একটু অন্যভাবে বলি, এটা প্রতিনিয়তই ক্লিনিং এর মধ্যে থাকার কথা এবং এটা আগে থেকে তৈরি থাকবে বর্ষার জন্য। এক্স্যাক্টলি, সিটি কর্পোরেশন এবং ওয়াসা যদি জয়েন্টলি এই ক্লিনিং কাজটির সাথে থাকতো, সিটি কর্পোরেশনের রাস্তা প্রপারলি ক্লিন না করলে এটা ওই ওয়াসার ডাক্টের ভিতরে চলে যায় ওয়াসার সেডিমেন্ট অনেক বাড়ে। কিন্তু যেহেতু আমরা এগুলি জানি, যখন মানুষ অসুখটা জানতে পারে তাহলে তার নিরাময়ের ব্যবস্থা করার দায়িত্ব আগে থেকেই করার কথা। তুমি যে কথাটা বললা, প্রতিরোধক আমরা ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমরা এখন দেখছি ওই ম্যানহোলের কভার খুলে দিয়ে পানি জোরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু পানি যেখান দিয়ে যাবে সেটার ক্যাপাসিটি যদি ড্রপ করে তাহলে যাবে কিভাবে? এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমি এখনই মনে করি যে এই যে এখন আমাদের নির্বাচিত মেয়র, ওনাদের ছত্র ছায়ায় ঢাকা শহরের মেজর কয়েকটি কাজকে নিয়ে আসা উচিত। তাদের স্বাধীনতা থাকবে, কিন্তু আমব্রেলা হিসাবে এই প্রতিষ্ঠানের মেয়ররা কাজ করবেন। এই জায়গা থেকে যে খাল উদ্ধারের যে বিষয় ছিল, খালকে আমরা শেষ পর্যন্ত উদ্ধার করতে পারিনি। তো কিছু কিছু উদ্ধার করা হয়েছে, আর কিছু খাল তো উদ্ধার করা হারিয়েই গেছে বলা চলে। সেখানে তো মানে বহুতল আবাসন। সরকারকে কঠোর থেকে কঠোরতম হতে হবে। এই ধরনের ঘটনা কোরিয়াতে ঘটেছিল। কোরিয়ার ক্যানেল বন্ধ করে দিয়ে ফ্লাইওভার বানানো হয়েছিল, কিন্তু যে ব্যক্তি এই কাজটি করেছিলেন পরবর্তীতে তিনি মেয়র হয়ে এই ফ্লাইওভার ভেঙেছেন, কালভার্ট ভেঙেছেন। ওই এলাকা সিউলের হার্ট অফ দ্য সিটি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট পর্যটনের কেন্দ্র। এখন মানুষজন সন্ধ্যার পরে ওইখানে যায় যেরকম, এবং আমরা যে পারি তার সবচেয়ে বড় প্রমাণ হলো আজ থেকে 4 বছর আগের হাতির ঝিল দেখি এবং এখনকার হাতির ঝিল যদি দেখি, তার মানে একই ধরনের মানসিকতা, লোকবল সবকিছু আমাদের মধ্যে আছে। আমরা যদি সমন্বিতভাবে চাই তাহলে ঢাকা শহরকে আমি মনে করি আগামী 1 থেকে 2 বছরের ভিতরে এই জলজটের হাত থেকে আমরা মুক্ত করতে পারবো। ওই জায়গাতেও যে আমাদের যদি সব খালগুলো থাকতো, আমাদের ধুলাই খাল থাকতো, আমাদের মাদানী বিল যেটা গুলশান লেক থাকতো, বা এখন বনশ্রী হয়েছে, এবং এগুলো যদি ইন্টারলিংক কিন্তু ছিল, ঢাকাও তো একটা পর্যটনের অবশ্যই আষাঢ় বা শ্রাবণ মাসে ঢাকা দেখতে আসতো তো লোকজন। এক্স্যাক্টলি, যেরকম হাজার হাজার লোক প্রতিদিন হাতির ঝিল দেখতে যায়। হাতির ঝিল কিন্তু এখনো কমপ্লিট, এবং আমি সম্প্রতি এই হাতির ঝিলের উপরে, হাতির ঝিলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে আমি একটা প্রেজেন্টেশন করে এসেছি বোম্বাইতে। দে কুড নট বিলিভ যে এরকম একটি জঘন্যতম জায়গাকে এত সুন্দর জায়গায় পরিবর্তন করা সম্ভব, তাও হার্ট অফ দ্য সিটি। অর্থাৎ আমি এই জিনিসটি বলতে চাচ্ছি, উই হ্যাভ দ্য ম্যান পাওয়ার, উই হ্যাভ দ্য এবিলিটি। আমাদের শুধু সমন্বিত চাওয়া, খালি চেলে হবে না, সমন্বিত চাওয়ার ব্যবস্থা যদি আমরা করতে পারি, সবাই মিলে চাইতে হবে এবং সবাই মিলে করতে হবে, এবং কারো নেতৃত্বে করতে হবে। এবং নেতৃত্বের দিক থেকে আমি মনে করি সবচেয়ে শক্তিশালী পদ হচ্ছে মেয়র। এই মেয়রদেরকে নিয়ে যদি আমরা চাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 2 বছরের ভিতরে ঢাকা জলজট থাকবে না, বরং বর্ষাকে উপভোগ করার জন্য সমগ্র দেশের মানুষ ঢাকা শহরে আসবে। বর্ষা কত আনন্দদায়ক। আক্ষেপ তৈরি হয় যে এবার বর্ষা ঠিকমতো হলো না, বৃষ্টির পরিমাণ কমে গেল, সেটা আমরা করি, কিন্তু এবারের যে আমরা যে বর্ষায় আছি সেই বর্ষা কিন্তু আমাদেরকে একদম নাস্তানাবুদ করে ফেলেছে।
মানে পুরোটাই দিয়েছে, বর্ষা তো অবশ্যই দিয়েছে। তার মধ্যে কোনো কৃপণতা নাই। আমরা যদি দেখি করাচির অবস্থা, যদি দেখি ভারতের অবস্থা যদি দেখি, আমাদেরকে সৃষ্টিকর্তা কত বড় ঐশ্বর্য দিয়েছে, আমাদের প্রতি কতটা উদার। এই ঐশ্বর্যটাকে আমাদের সুন্দরভাবে রাখতে হবে। আমি প্রায় একটি কথা বলি যে তোমাকে আমি কোনো কিছু গিফট দেব, তুমি কোন পাত্রে নেবে তার উপরে নির্ভর করে। আমি তোমাকে প্রচুর দুধ দিতে চাচ্ছি, তুমি কি গামছা পেতে দেবা দুধ নেওয়ার জন্য? তা তো না, গামলা নেবা। এই জায়গাতেই কিন্তু আমরা বারবার ভুলটি করছি। এই আরেকটি ভুল, হয়তো ভুল না, সেটা হচ্ছে যানজট। এই জলজটের সঙ্গে যানজটের একটা বড় সম্পর্ক আছে। এর উপরে চাপ বাড়ে, গাড়ি স্লো হয়ে যায়। এবং আমরা ঢাকা শহরে আপনি চলাচল করতে যে দেখছেন যে আপনি সাধারণত যে রাস্তা দিয়ে যাওয়ার কথা, সেই রাস্তাটা ওই যে আবার সেই খানাখন্দ তৈরি করে রাখা সেবা সংস্থাগুলোর জন্য। সেখানে এই যে বর্ষা আসবে, আবার রমজান মাস চলছে, ঈদের কেনাকাটার ভিড় আছে, সবকিছু মিলেই এই জায়গায় তো যানজট নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক বিভাগের মানে কিছু পরিকল্পনা নিতে পারে, যে কোনো রাস্তাকে একমুখী করা, কোনো রাস্তা নতুনভাবে তৈরি করা। মানে তৈরি করা বলতে হচ্ছে যে ওই রাস্তাটা তো ওইভাবে খুব সাধারণ যাতায়াতের জন্য কম ব্যবহার হয়, সেটাকেও ব্যবহার উপযোগী করে তোলে। এই বিষয় নিয়ে যদি বলেন। না, এটা তো খুবই দুঃখজনক। আমি প্রথমে একটি কথা বলে নেই, ঢাকার যানজটকে খালি প্রপার প্ল্যানিং এর মাধ্যমে 25 থেকে 30% আগামী 6 মাসের ভিতরে, 6 বছর না, 6 মাস, আগামী 6 মাসের ভিতরে ঢাকা শহরের 30% পর্যন্ত যানজট কমানো সম্ভব। এখন আসি আমরা একটুখানি ব্যাখ্যায় যদি চলে আসি, ঢাকা শহরে প্রায় 50 লক্ষ লোকের ঊর্ধ্বে মানুষ পায়ে হাঁটে। আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা এসটিপি, সেখানে কিন্তু এই সামগ্রিক যানজট, মানুষের চলাচল সব কিছু নিয়ে আলোচনা করে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, কোনটার পরে কোনটা করতে হবে, ধাপগুলি বলা হয়েছে। ধাপগুলির ভিতরে হলো, যেহেতু 50 লক্ষ লোক রাস্তায় হাঁটে, সেই 50 লক্ষ লোকের জন্য জনবান্ধব রাস্তা এবং ফুটপাত তৈরি করতে হবে। প্রয়োজনে রাস্তার অংশ কমিয়েও মানুষের যাতায়াত, পায়ে হাঁটাটাকে এনকারেজ করার জন্য এবং কমফোর্টেবল, সেফ যদি করা যায়, তাহলে 50 লক্ষ লোক প্রতিদিন ঢাকায় হাঁটছে। ঢাকা শহরে 25% রাস্তা থাকার কথা, একটা উন্নত শহরে তাই থাকার কথা। সেখানে আমাদের ঢাকা শহরে আছে মাত্র 8%। তাও যদি 8% আমি ব্যবহার করতে পারতাম, তাহলে আমার অনেক কষ্ট কম হতো। এই 8%-এর প্রায় 40 থেকে 45% ফোর্সফুল অকুপাই, অর্থাৎ এই যে ফুটপাত দখল, তারপরে গার্বেজ ফেলানো, তারপরে পার্কিং, তারপরে আমাদের ডেভেলপারদের স্থাপনার জন্য মালামাল রাখা। এই যে, তাহলে আমরা 8%-এরও অর্ধেক ব্যবহার করার সুযোগ পাই। আমরা এই জিনিসগুলি থেকে বের হতে যদি পারতাম, তাহলে কিন্তু আমরা অনেকগুলি সুবিধা করতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে এর রিভার্স কার্যক্রম আমরা শুরু করেছি। আমাদের সবার শেষে করার কথা ফ্লাইওভার, সব প্রোগ্রাম শেষ করে, অর্থাৎ রাস্তা, ফুটপাত, এমআরটি, এগুলি কাজ শেষ হলে পরে আমরা ফ্লাইওভার গুলিতে যাব। কিন্তু দেখা গেল যে আমার সরকার ফ্লাইওভারের ব্যাপারে আগ্রহী বেশি, কারণ এই ফ্লাইওভার কোনোদিন পারপাস সার্ভ করছে না এবং করবেও না। এখন আমরা যদি দেখি প্রতিনিয়ত ফ্লাইওভারের উপরে ট্রাফিক কনজেশন, কারণটা হচ্ছে, আমি প্রায় একটি সিম্পল ক্যালকুলেশন দিয়ে বুঝাই যে আমার একটি 1 ইঞ্চি পাইপলাইন আছে পানির, সেই পাইপলাইনের মাঝখানে আমি যদি 6 ইঞ্চি পাইপ বসাই, তাহলে পানির ফ্লো কোনোদিন বাড়বে না। এই ফ্লাইওভারগুলি আমাদেরকে এই পারপাস সার্ভ করছে, বরং আমাদের জন্য আরো কষ্টের কারণ হচ্ছে। কারণ এখন আমরা যদি দেখি, প্রতিদিন প্রাইম মিনিস্টারের সেক্রেটারিয়েটের সামনে ট্রাফিক জ্যাম হয় ওই ফ্লাইওভার দিয়ে ঝড়ের বেগে লোকজন এসে। এখন মজার জিনিসটা হচ্ছে অন্য জায়গায় আমরা ফ্লাইওভার করে বেনিফিট কেন নিতে গেলাম? আমরা এইটার বদলে যদি ফুটওভার, কি বলে, আমাদের ফুটপাত, রাস্তাকে যদি সম্প্রসারিত করতাম, আমাদের ইস্ট ওয়েস্টে রাস্তার অসম্ভব অভাব, বা লেন পদ্ধতি চালু করতে পারতাম। হ্যাঁ, ওই রাস্তার উন্নয়ন মানে লেন, ফুটপাত, ফুটপাতগুলিকে দখল মুক্ত করতে পারতাম, মানুষের যাতায়াতের সুবিধা এবং জনবান্ধব ফুটপাত বলতে একটা হুইল চেয়ার বাউন্ড পার্সনও যেন ওই ফুটপাত দিয়ে চলাচল করতে পারে। এই জিনিসগুলি যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু আমরা মেজরিটি পোর্শনের লোকের যাতায়াতের সুযোগ সুবিধা করে ফেলতাম। আমরা এই ফ্লাইওভার, যে মেইন রোডগুলি আমরা ব্যবহার করি, এই ফ্লাইওভারে আমাদের হিসাব অনুযায়ী 6 থেকে 10% লোক ব্যবহার করে, আর বাকি লোক পায়ে হাঁটে বা আংশিক পায়ে হাঁটে। আমরা এই কাজটি কিন্তু করি নাই। এমআরটি প্রতি ঘন্টায় প্রায় 60,000 লোক ট্রাভেলিং করতে পারতো,
সেই এমআরটি থুয়ে আমরা আগে ফ্লাইওভার বানিয়েছি। আবার ফ্লাইওভার বানানোর ভিতরেও এই যে সমন্বয়ের অভাব আমরা যদি দেখি, হানিফ সাহেবের নামে যে ফ্লাইওভারটি করা হয়েছে, হ্যাঁ, এটার সাথে এমআরটির সম্পৃক্ততা ছিল, কারণ যাত্রাবাড়ি পর্যন্ত আমাদের এমআরটির বাস ট্রেন চলে যাওয়ার কথা, কিন্তু এই ফ্লাইওভারটির ডিজাইন সাথে এমআরটির সম্পর্ক আলোচনা না করে, কোঅর্ডিনেট না করে করার কারণে আজকে কিন্তু এমআরটি যাত্রাবাড়ি পর্যন্ত যেতে পারতেছে না, বাস স্ট্যান্ড পর্যন্ত। সেটা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকেই সমাপ্ত করতে হচ্ছে। অর্থাৎ এই যে সিটি গভর্নেন্স না থাকার কারণে এই যে যার যখন যেটা খুশি করে ফেলাতে সামগ্রিকভাবে দেশের যে পরিকল্পনা সমন্বয় নাই, পরিকল্পনা আছে, পরিকল্পনার সমন্বয় নাই। এই যে দুঃখ কষ্টগুলি থেকে যদি আমরা বের হতে পারতাম, এখন আমি যে কথাটা বললাম যে আমরা 6 মাসে এই প্রবলেম সলভ করতে পারি। ঢাকা শহরে প্রায় 150 মানুষের বাস চলাচল করে, প্রায় 1000-1500 মতন, 1000-এর ঊর্ধ্বে আমাকে যতটুকু বলা যায়, ঈদের সময় আরো বেশি বাড়ে। এই বাসগুলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোকের বাস, আবার ড্রাইভারদেরকে, মোস্ট অফ দ্য কেসে ড্রাইভারদেরকে লিজ দেওয়া আছে। অর্থাৎ ড্রাইভার ভার্সেস ড্রাইভারের ভিতরে একটি প্রতিযোগিতা চলে প্যাসেঞ্জার নেওয়ার, এবং এই প্রতিযোগিতার বড় প্রমাণ হচ্ছে ঢাকা শহরের প্রতিটি বাসের শরীর। পৃথিবীর কোন দেশের কোন গাড়ি ঘোড়া এত ক্ষত বিক্ষত আছে বলে আমার জানা নেই। এমনকি সরকারি বাসগুলি যেন তার উপরে যুদ্ধ হয়ে গেছে। এই যুদ্ধ মানে একদম খামচে দেওয়া। প্রতিটি বাসের যদি এই ঘটনা হয়, তার মানে ঢাকা শহরে সবগুলি বাস একটি প্রতিযোগিতার মধ্যে রয়েছে আরেকজনকে পরাজিত করে। এখন এসটিপিতে পরিষ্কার বলা হয়েছে রুট ফ্র্যাঞ্চাইজ করে আমরা এই দুর্ঘটনার হাত থেকে মানুষকে বাঁচাতে পারি। অর্থাৎ একটি রুটে যতগুলি বাস, সেই বাসগুলিকে একটা কোম্পানির আন্ডারে নিয়ে আসা, তখন এই 100টি বাসের প্রতিযোগিতা থাকবে না। আমরা এর মাধ্যমে কিন্তু, এবং এই যখনই আমরা কোম্পানি করতে পারবো, এই বাসগুলি একটা নির্ধারিত জায়গাতেই দাঁড়াবে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে অলমোস্ট সব বাস একটি লেনে চলাচল করছে, কারণ সে পার্টিকুলার জায়গাতেই শুধু প্যাসেঞ্জার নিতে পারবে। যেখান থেকে সেখান থেকে প্যাসেঞ্জার সে নেবে না, নিলে তার কোনো লাভ নাই, কারণ ড্রাইভার কোনো আলাদা ইনসেন্টিভ পাচ্ছে না, সবাই তো একই জায়গায় যাচ্ছে। অর্থাৎ আমি একটি বাসের টিকিট করলে ওই কোম্পানির বাসে যে কোনো জায়গায় যে কোনো সময় আমি উঠতে পারবো। এইটি জরুরি ভিত্তিতে করা উচিত। কেন করা উচিত আমি এই কথাটাতে এখন আসেন যে ঢাকা শহরে আমরা পাবলিক ট্রান্সপোর্ট প্রতিদিন শয়ে বাড়ছে, কারণ মানুষের সেফটি সিকিউরিটির কারণে। বিশেষ করে আমরা কতগুলি স্টাডি করে দেখেছি, মোস্ট অফ দ্য পিপল তার সন্তানদের স্কুলে পৌঁছানোর জন্য এখন জায়গা জমি বন্ধক রেখে প্রাইভেট গাড়ি কিনছে। সিকিউরিটি তার কাছে সবচেয়ে বড় জিনিস। এখন ঢাকা শহরকে যদি আমরা জনগণের চলাচলের জন্য বান্ধব একটি শহর করতে চাই, একটি শহর কতটুক বান্ধব তার বড় প্রমাণ হলো সেই শহরে কি পরিমাণ মানুষ পায়ে হাঁটে। আমরা এখানে যদি বাড়ি থেকে বের হই, তাহলে তোমার গিন্নি বা তোমার মা বলবে মানিব্যাগটা রেখে যাও, দামি ফোনটা রেখে যাও, পারলে সাথে একজনকে নিয়ে যাও। এই অবস্থা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। দিন রাত যে কোনো সময় একটা মানুষ যেন সুস্থ সুন্দর মনে চলাফেরা করতে পারে। আমরা যানজট নিয়ে কথা বলছিলাম। আমাদের পুলিশ, ট্রাফিক পুলিশ কিন্তু অনেক রকম নিরীক্ষা চালিয়েছে, একমুখী করেছে, মানে একমুখী না, মানে লেন পদ্ধতি চালু করার চেষ্টা করেছিল, বিপরীত দিক দিয়ে গাড়ি আসতে পারবে না সেরকম যন্ত্র বসিয়েছিল, অনেক কিছু করেছে। তারপর হচ্ছে সিগন্যাল সিস্টেমের কাউন্টার, বহু কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত আবার দড়ি বাস করেছিল, কিন্তু সনাতন পদ্ধতিতে আছে। এইখানে খুব মজার জিনিস যে এই যে কাজগুলি করতেছে, এখানেও কোঅর্ডিনেশনের অভাব। যেরকম আমি বলি, আচ্ছা আমি এই জিনিসটা পরে বলবো, আগে আমি ওই রুট ফ্র্যাঞ্চাইজের কথা যখন আমি বলছিলাম, সেইখানে রুট ফ্র্যাঞ্চাইজের বেনিফিটটা হলো যে এই বাসগুলি কোম্পানির আন্ডারে আসলে কোয়ালিটি বাস, সবার জন্য চলাচলের উপযুক্ত বাস এই কোম্পানিগুলি নামানোর জন্য সরকার সাবসিডি দিলে পারেও এই কাজটি দ্রুত গতিতে করা সম্ভব। কেন রুট ফ্র্যাঞ্চাইজ করে আমরা যানজট কমাতে পারি তার বড় প্রমাণ আমি দেখাই। একটি বাস যতখানি জায়গা নেয় রাস্তায়, দুটি গাড়ি এক্স্যাক্টলি ততখানি জায়গা নেয়। দুটি গাড়িতে মাত্র 4 জন, আমরা একদম ফুল প্যাকড যদি ধরি 10 জন মানুষ, কিন্তু আমরা দেখেছি হাইয়েস্ট এভারেজে 2 জন করে লোক থাকে। তাহলে 2 জন 4 জনের জায়গায় একটি বাস হলে পারে একতলা বাসে হচ্ছে প্রায় 50 জন লোক, আর দোতলা বাস হলে অলমোস্ট 80 থেকে 90 জনের মতন হয়। তাহলে 90 জনের জায়গা দখল করে আছে মাত্র 4 জন লোক। তাহলে ঢাকা শহরের এই 4 জনের গাড়িগুলিকে যদি আমি সরিয়ে ফেলি,
তাহলে ঢাকা শহর কি পরিমাণ খালি হয়ে যাবে এটা চিন্তা করা যায় না। অর্থাৎ সিম্পল প্ল্যানিং এর মাধ্যমে, এখন সরিয়ে ফেলি কথাটা, শুনতে খারাপ লাগছে, আমার কথা হলো যে মানুষগুলির এই বাসে প্রাইভেট গাড়িতে যাচ্ছেন তাদেরকে যদি আমি সুন্দরভাবে বাসে যাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে পারি, স্টপেজ গুলিকে যদি নির্ধারিত করতে পারি, নির্ধারিত সময়ে গাড়িগুলি যদি চলে। খুব বেশি দিন আগে না, 97, 96, 98 দিকে উত্তরায় যে প্রিমিয়াম বাস গিয়েছিল, নিরাপদ সার্ভিস গিয়েছিল, তবে তো এখন যারা প্রাইভেট গাড়িতে চলে তারা কিন্তু ওই বাসে গিয়েছে। তারা বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়িতে আসতেন, গাড়িতে এসে ওই বাসে উঠতেন। আমার আত্মীয় স্বজন ওখানে থাকতো, আমি ওই কথাটাই বলতেছিলাম। তার মানে কি, মানুষ ইজ ওয়েটিং, পিপল আর ওয়েটিং, এই সার্ভিস পেলে পারি নিয়ে নেয়। তাহলে এই বাসগুলিকে কে উড়িয়ে দিল? তাহলে ঢাকা শহরের এই যে যারা প্রাইভেট বাসের মালিক, তারা কি সরকারের ভিতরে আরেকটি ফ্র্যাঙ্কেনস্টাইন সরকার? সরকার আপ্রাণ চেষ্টা করে রুট ফ্র্যাঞ্চাইজ করতে পারছে না। কেন করতে পারছে না? আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে মাঝে মাঝে মনে হয় এই বাসগুলির মালিক এমন লোকজন যারা তাদের পরিচয়, কোম্পানি করলে পরিচিতি চলে আসবে, পরিচয়টি দিতে চান না, তাদের অর্থের উৎস জানাতে চান না। এইসব কারণেই সরকার আপ্রাণ চেষ্টা করে এই রুট ফ্র্যাঞ্চাইজ করতে পারছেন না। অর্থাৎ কিন্তু চাইলেই এই রুট ফ্র্যাঞ্চাইজ 1 মাসের ভিতরে করে, সরকারের উপর তো আর কেউ থাকতে পারে না। না, আমার তো এখন মনে হয় কিছু কিছু ক্ষেত্রে সরকারের উপরে আরেকটি অদৃশ্য সরকার কাজ করছে। না হলে রুট ফ্র্যাঞ্চাইজ, এসটিপিতে রুট ফ্র্যাঞ্চাইজ প্রায়োরিটি নাম্বার 1 বলা হয়েছে, 1, 2 এর ভিতরে, সেখানে আমরা ওই কাজটি না করে ফ্লাইওভার বানাচ্ছি, অন্যান্য কাজগুলি করছি, মেট্রো রেল তৈরি করছি। কিন্তু শুরুতেই যদি আমি এই আজকে রুট ফ্র্যাঞ্চাইজ করতে পারি, তাহলে ঢাকা শহরের মানুষজন স্লোলি তার বাস কি বলে প্রাইভেট কার থেকে দূরে সরে যাবে। এমনকি এই রুট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে মানুষের যাতায়াতকে যদি আমি সুন্দর করতে পারি, ভালো ভালো বাস দিতে পারি, স্ট্যান্ডার্ড করে দিতে পারি, একটি রুটে সবগুলি বাস একটি কোম্পানির হবে, অর্থাৎ এই কোম্পানির মালিকরা যেন আবার পয়সা নিয়ে ঝগড়াঝাটি না করে, সেই সিস্টেমগুলি যদি আমরা করতে পারি, আমি মনে করি আগামী 6 মাসের ভিতরে ঢাকা শহরের মানুষকে আমরা একটা ছোট্ট কথা বলি, এই যে আমি সাবসিডি দিয়ে দেওয়ার কথা বললাম, আপনারা কি জানেন যে ঢাকার ওই বাংলাদেশে এই গাড়ি দাঁড়িয়ে থেকে প্রায় 12,000 কোটি টাকার তেল পোড়ানো হয়? তাহলে এই 12,000 কোটি টাকা যদি আমি ডিস্ট্রিবিউট করি, তাহলে তো আমার যানজট এমনি দূরে, বিনা পয়সায় মানুষকে বাসে চালালো, তুললে পরে আমার পয়সা সেভ হবে। এখন আপনি 6 মাসের কথা বললেন, যদি এখন ঢাকার নাগরিক মানে মানুষদেরকে বলা হয় যে আগামী 6 বছর পর থাকবে না, তাও মনে তারা খুশি হবে, তারা 1 দশকে দেখছে না। কারণ জিনিসটা হচ্ছে কি, এত সিম্পল, এত সিম্পল যে একটি ঘর অন্ধকার, এখন এটা আমি 6 বছর অন্ধকার রাখবো না 6 মাসে করব, আমি একটি লাইটের ব্যবস্থা করব, বা একটি দেয়াল ভেঙে সূর্যের আলো ভিতরে নিয়ে আসবো, এই সিদ্ধান্ত তো আমাকে নিতে হবে। একটি কথা আমি বারবার বলি যে আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স ক্যান কাম আপ উইথ এক্সিলেন্ট প্রপোজাল অ্যান্ড ডিজাইন, বাট ইমপ্লিমেন্টেশন লাইজ উইথ দ্য পলিটিশিয়ান। বাংলাদেশে কোনো পলিটিশিয়ান এই সিদ্ধান্ত নেয় না। এখন যে জিনিসটা হচ্ছে, সব ব্যাপারেই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। তা আমি আবার আজকে তোমাদের এই প্রোগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোরে নিবেদন করব 2টি জিনিস। একটি হচ্ছে এসটিপির এই পার্টটি, পাবলিক ট্রান্সপোর্ট, তাকে জোরালো ভাবে বাস্তবায়ন করার জন্য উনি যেন নির্দেশনা দেন, অর্থাৎ এসটিপির এই পাবলিক ট্রান্সপোর্ট রুট ফ্র্যাঞ্চাইজ করা বাধ্যতামূলক, টার্গেট দিয়ে বলে দেন যে 6 মাসের মধ্যে এটা করতে হবে। আরেকটি হচ্ছে ওনার কাছে আমার নিবেদন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যান, প্রায় 1 ঘন্টা রাস্তা ব্লক করতে হয় ওনার সেফটি এবং সিকিউরিটির জন্য, যেটা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রায়োরিটি। কিন্তু এই 1 ঘন্টার কারণে আমার পুলিশ কমিশনার সাহেবদের সাথে আলাপের পরিপ্রেক্ষিতে জেনেছি 3 থেকে 4 ঘন্টার এটার এফেক্ট সমগ্র ঢাকা শহরে পড়ার কারণ হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্টে প্যারালাল রোড না থাকার কারণে একটি রাস্তা ব্লক, আমি অন্য রাস্তায় যাব, সেটার সুযোগ খুবই কম। তো এইখানে আমি আমার প্রধানমন্ত্রীর কাছে নিবেদন থাকবে যে আপনি সেক্রেটারিয়েটে পারতপক্ষে যাবেন না, সেক্রেটারি সাহেবদেরকে আপনার ওখানে নিয়ে আসেন, এবং বিভিন্ন ক্ষেত্রে আর আমরা এই যে টেকনোলজির যুগে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করছেন ইন্টারনেটের মাধ্যমে, সেই কার্যক্রমটির মধ্যে চলে যান এবং ভিআইপিদেরকে এই পিক আওয়ারগুলিতে মুভমেন্টের ব্যাপারে ভিভিআইপির কথা বললেন, কিন্তু আমাদের ভিআইপির সংখ্যা তো অনেক, যে আমরা দেখি যে ট্রাফিক পুলিশরা ব্যস্ত হয়ে যায় যে অনেক রকম গাড়িকে তার ছাড় দিতে হয়, যেখানে কোনো সিগন্যাল একবারে ছাড়তেই থাকে। এখন কিন্তু আমি ভিআইপি কারা?
না, আমার প্রশ্ন ওইখানে ভিআইপির সংখ্যা বেড়ে গেল না, ভিআইপির সাথে সাথে আমাদের ভবিষ্যতের প্রজন্ম, যাদেরকে ভবিষ্যতের পরবর্তী প্রজন্মের মুক্তিযোদ্ধা আমি বলি, তারা প্রতিদিন ঢাকা ইউনিভার্সিটির সবগুলি বাসকে রং সাইডে নিয়ে যাচ্ছে। অর্থাৎ জীবনের শুরুই তারা করছে আইন ভঙ্গের মাধ্যমে। দেখেন, এই যে আইনের প্রয়োগ করলে কত সহজ হয়। ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে না, এমনকি মেজর জেনারেল সাহেবরাও ট্রাফিক আইন ভঙ্গ করেন না। কিন্তু বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক পার্ট হচ্ছে মাননীয় চিফ জাস্টিসের বাড়ির সামনে দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সেক্রেটারি সাহেবরা প্রতিদিন সকাল বেকাল এই মাননীয় চিফ জাস্টিসকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রং সাইডে তারা গাড়ি নিয়ে যাচ্ছেন। এইটা যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে আইনের শাসন, এই ট্রাফিক, আমরা বিশ্ববিদ্যালয় বাসকেও দেখি যে অন্যান্য গাড়িগুলো যখন বসে থাকে তারা যাচ্ছে, কারণ তাদেরকে ট্রাফিকেরও বলার কিছু থাকে না, তারা এক্স্যাক্টলি এই এর ফল কি হয় সেটা সবাই জানে। দেখে বের হয়ে আসতে হবে আমাদের, এবং বের হইতে চাইলেই কিন্তু বাংলাদেশ সরকার পারে। এবং জনগণ, সাধারণ জনগণ যে আইনের প্রতি কত শ্রদ্ধাশীল তার বড় প্রমাণ হচ্ছে যে 2 দিন মাত্র রাস্তা ক্রসিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে বোধহয় কোথাও নাই যে ফুটওভার ব্রিজের লাইন দিয়ে কিউ দিয়ে মানুষ আমাদের। তাহলে তার মানে হলো সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা যারা নিজেদেরকে আইন তৈরি করি, আমরা হলাম সবচেয়ে বড় ল ব্রেকার। আমাদের ব্যাপারে কঠোর থেকে কঠোরতম হতে হবে। এখানেও আবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া বোধহয় আমাদের আর কিছুই করার নেই। মহসিন ভাই, আপনাকে ধন্যবাদ। এবং ঢাকা আবার মানে বর্ষা বিলাসের নগরী হয়ে উঠবে সেই প্রত্যাশা অবশ্যই আমাদের থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।